কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো। ভালো তো আমাদের থাকতেই হবে। দেখতে দেখতে দেখো আমরা এপিসোড নাম্বার 24-এ 24 নম্বর এপিসোডে আমরা চলে এসেছি। সো ওয়েলকাম টু এবিস টিউটোরিয়াল ওয়্যার এক্সপিরিয়েন্স স্পিক্স। যেমনটি বলেছিলাম যে আমাদের অ্যাডভার্বের যে 9টা ভাগ আছে, সেই 9টা ভাগ নিয়ে আমরা আলাদা আলাদা করে কিছু কিছু কথা আমরা বলবো, আমরা শিখে নেব। তো মনে রাখবো বন্ধুরা, এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরির পরীক্ষা নয়, শুধুমাত্র এটা সবার জন্য আমাদের কাজে লাগবে। তো লেট আস স্টার্ট। এবং উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট দিস ইজ আ ট্রান্সফরমেশন ফ্রম গুড টু গ্রেট। আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার অ্যান্ড প্লেস। 1 নম্বরে দেখো রয়েছে অ্যাডভার্বস অফ ম্যানার অ্যান্ড প্লেস। তো পজিশন অফ অ্যাডভার্বস, ম্যানারের সময় আমরা কোথায় বসাবো, অ্যাডভার্বটা আমরা কোথায় বসাবো। দেখো প্রথমে লেখা রয়েছে যে আফটার দ্য ভার্ব, ক্রিয়াপদের পরে। শি ড্যান্সড বিউটিফুলি, শি ডান্সড বিউটিফুলি। সে কীভাবে নেচেছিল, তার নাচটা কেমন তর হয়েছিল, সেই ভার্বটা সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি, তাই ভার্বের পরে আমরা বিউটিফুলি অ্যাডভার্বটাকে বসালাম, শি ডান্সড বিউটিফুলি। তারপরে দেখো কি বলা হচ্ছে, 2 নম্বরে বলা হচ্ছে যে আফটার দ্য অবজেক্ট। আফটার দ্য অবজেক্ট, যেমন দে স্পিক ইংলিশ, দে স্পিক ইংলিশ। এবার কতটা ভালোভাবে বলে না, ওয়েল। দে স্পিক ইংলিশ, তারা ভালোভাবে বলে। কিভাবে বলে না, ভালোভাবে বলে। দে স্পিক ইংলিশ ওয়েল। আর যেটা বলছিলাম কতটা ভালো, সেটা হলে আমরা তার আগে আবার ভেরি ওয়েল রাখতে পারি। ক্রমশ বাক্যটা বড় হয়ে যেতে পারে। এবং এই যে ছোট একটা বাক্য কীভাবে আস্তে আস্তে বড় হয়ে যায়, এটা আমরা আমাদের স্পেশাল এপিসোড 25, মানে ঠিক শুক্রবার দিন সকাল 9টার সময় তোমরা যে এপিসোডটি পাবে, তার মধ্যে এই বিষয় নিয়ে আমি সবিস্তারে আলোচনা করেছি। অতএব বন্ধুরা, এটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। শেয়ার করলে কি হবে না, আলোচনা হবে। আর আলোচনা হলে কি হবে না, প্র্যাকটিস হবে। আর প্র্যাকটিস হলে কি হবে না, আমরা পারফেক্ট জায়গায় যাব। উইল বি এবল টু ট্রান্সফর্ম আওয়ার সেলস ফ্রম গুড টু গ্রেট। তাই তো 3 নম্বরে চলে যাই। দেখো সেখানে কি রয়েছে না, ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। মানে কি, একটা বাক্যের মধ্যে ভার্বও আছে, প্রিপোজিশনও আছে এবং অবজেক্টও আছে। সেক্ষেত্রে কোথায় বসাবো না, বলা হচ্ছে যে বিফোর দ্য প্রিপোজিশন অর আফটার দ্য অবজেক্ট। বিফোর দ্য প্রিপোজিশন অর আফটার দ্য অবজেক্ট। দেখা যাক আমাদের উদাহরণ কি বলছে, আমাদের এক্সাম্পলসগুলো কি বলছে না, হি লুকড অ্যাট মি সাসপিশিয়াসলি। শি লুকড অ্যাট মি সাসপিশিয়াসলি, সন্দেহজনকভাবে সে আমার দিকে তাকালো। হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট মি। হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট মি। বাট when the object contains a number of words, দেখো নিয়মে কি বলছে, এই যে আমরা বললাম অবজেক্টের পরেও বসতে পারে, কোনো অসুবিধে নেই। মানে প্রথম বাক্যটাতে হি লুকড অ্যাট মি সাসপিশিয়ালি ছিল, তাই তো। এবার বলা হচ্ছে যে বাট when the object contains a number of words, মানে কি অবজেক্ট একটা শব্দ নয়, বেশ কয়েকটা শব্দ মিলে এটা অবজেক্টটা তৈরি হয়েছে। মানে কি একটা ক্লজও হতে পারে, কোনো ফ্রেজও হতে পারে। তো সেটা যদি হয় তখন আমরা কি বলবো, তখন আমরা পুট দ্য অ্যাডভার্ব বিফোর দ্য প্রিপোজিশন। পুট দ্য অ্যাডভার্ব বিফোর দ্য প্রিপোজিশন, তখন আমরা অ্যাডভার্বটাকে প্রিপোজিশনের আগে বসাবো। হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট এভরিওয়ান হু গট অফ দ্য প্লেন। হু গট অফ দ্য প্লেন, যারা প্লেন থেকে নামলো। হি লুকড সাসপিশিয়াসলি অ্যাট এভরিওয়ান। দেখো এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টে আমরা কি করলাম, অ্যাডভার্বটাকে বিফোর দ্য প্রিপোজিশন। মানে কি, ওই যে অ্যাট এভরিওয়ান, ঠিক তার আগে আমরা সাসপিশিয়ালি বসিয়ে দিলাম। হি লুকড সাসপিশিয়ালি অ্যাট এভরিওয়ান বিফোর দ্য প্রিপোজিশন। when the object is long, when the object is long, put the adverb before the verb. আরও একটা নিয়ম, when the object is long, put the adverb before the verb. She angrily denied, সে খুব রেগে মেগে ডিনাই করলো, অস্বীকার করলো। তো দেখো হি অ্যাংরিলি ডিনাইড
আর হি ডিনাইড অ্যাংরিলি, যদি এখানেই বাক্যটা ছোট হতো, সে অস্বীকার করেছিল, হি ডিনাইড। সে কিভাবে অস্বীকার করেছিল? না রেগে গিয়ে। তাহলে কি বলতাম? সে ডিনাইড অ্যাংরিলি। কিন্তু সে কি ডিনাইড করেছিল? সে কি ডিনাইড করেছিল? যদি এটাকে আমি আবার এক্সপ্লেন করতে চাই, তার মানে ডিনাইডের ব্যাপারে যদি কিছু বলতে চাই, তখন অ্যাংরিলিটা কিন্তু ডিনাইডের আগে বসে গেল। শি অ্যাংরিলি ডিনাই দ্যাট শি হ্যাড স্টোলেন দ্য ডকুমেন্টস। She angrily denied that she had stolen the documents. দেখো আমি নোট বলে কয়েকটা বিষয় এখানে লিখেছি। দেখো নোটে ABCD এগুলো রয়েছে। তো এতে কি বলা হচ্ছে? না দে সিক্রেটলি ডিসাইডেড টু লিভ দ্য টাউন। খুব ভালো করে খেয়াল করব আমরা। দে সিক্রেটলি ডিসাইডেড টু লিভ দ্য টাউন। এই যে সিক্রেটলি ডিসাইডেড, তারা কীভাবে ডিসাইড করেছিল? সিদ্ধান্তটা কীভাবে নিয়েছিল? না সিক্রেটলি ডিসাইডেড, মানে দ্য ডিসিশন ওয়াজ সিক্রেট, তাই তো? দেখো লেখা রয়েছে দ্য ডিসিশন ওয়াজ সিক্রেট। কিন্তু যদি আমরা বিয়ের দিকে তাকাই, দেখো সেখানে কি রয়েছে? দে ডিসাইডেড টু লিভ দ্য টাউন সিক্রেটলি। দে ডিসাইডেড টু লিভ দ্য টাউন সিক্রেটলি। এবার তোকে অ্যাডভার্বটাকে একদম শেষে বসিয়েছি। দেখো মানেটা পুরো পাল্টে গেল। তারা সিদ্ধান্ত নিয়েছিল শহরটাকে ছেড়ে যাবে লুকিয়ে লুকিয়ে, মানে কিভাবে লিভ করবে, কিভাবে ছেড়ে চলে যাবে শহরটাকে, সেটাকে বোঝাতে গিয়ে আমরা সিক্রেটলিটাকে শেষে বসালাম। দেখো ব্যাখ্যাতে কী রাখা রয়েছে? না দ্য ডিপারচার ওয়াজ টু বি সিক্রেট। এই যে ডিপারচার, ছেড়ে চলে যাব, ওয়াজ টু বি সিক্রেট, এটা খুব লুকোনো থাকা দরকার। সিতে চলে যাই। ইউ নো ওয়েল দ্যাট আই কান্ট ড্রাইভ। এই যে একটা ফ্যাক্ট বা একটা স্টেটমেন্ট, একটা ফ্যাক্ট বা একটা স্টেটমেন্ট, ইউ নো ওয়েল। যখন আমরা ফ্যাক্ট বা স্টেটমেন্ট বলছি, যখন ফ্যাক্ট বা স্টেটমেন্ট বলছি, তখন কিন্তু স্ট্রেট ওয়ে আমরা লিখে ফেলছি আই ক্যান নট ড্রাইভ। এই কথাটাকে আমি বলতে চাইছি, তাই তো? আমি বলতে চাইছি যে আমি ড্রাইভ করতে পারি না, একটা ফ্যাক্ট। এই ঘটনাটাকে বলার জন্যে আমি কি করছি? না আমি বলছি যে ইউ নো ওয়েল, তুমি খুব ভালো করেই জানো যে আমি ভালো ড্রাইভ করতে পারি না। ক্লিয়ার? কিন্তু যদি আমরা ডিতে চলে যাই, তখন সেখানে দেখতে পাচ্ছি বাক্যটা দেখো কীরকম হচ্ছে। ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট, দেখো ওয়েলকে রাখলাম না। ইউ নো দ্যাট আই ক্যান নট ড্রাইভ ওয়েল। ইউ নো দ্যাট আই ক্যান নট ড্রাইভ ওয়েল, মানে নট আ গুড ড্রাইভার, মানে আমি ড্রাইভ করতে পারি। আগেরটা ছিল আই ক্যান নট ড্রাইভ, তাই না? এবং এটা তুমি ভালো করে জানতে। এবার বললাম তুমি জানো যে আমি ভালো গাড়ি চালাতে পারি না। ইউ নো দ্যাট আই কান্ট ড্রাইভ ওয়েল। তো বন্ধুরা, এই যে আমাদের অ্যাডভার্বের প্রয়োগ, সেই প্লেসমেন্ট কোথায় বসাবো, যখন ম্যানারের ক্ষেত্রে হচ্ছে যে কিভাবে কাজটা আমরা করছি, সেই ব্যাপারগুলোকে বোঝাবার জন্যে আমরা শিখে নিলাম আমাদের এই কয়েকটা নিয়ম, যে যেখানে আমরা কি করব, যে ভার্ব থাকলে, প্রিপোজিশন থাকলে, অবজেক্ট থাকলে কখন অবজেক্টের আগে বসাবো বা পরে বসাবো, বা কখন প্রিপোজিশনের আগে বসাবো, বা অবজেক্ট যখন বড় হবে, একটু লেংদি হবে বা কোনো ক্লজ হবে, তখন কিভাবে বলবো। এবং সব থেকে বড় কথা যেটা আমরা নোটের মধ্যে বললাম, যে আসলে কি বলতে চাচ্ছি, কার সম্বন্ধে বলতে চাচ্ছি, এটা কিন্তু আমাদের সবসময় সজাগ থাকতে হবে। তার মানেটা আসলে আর কিছুই নয়, বাংলা যেটা ভাবছি আমরা, মাতৃভাষা বাংলা, বাংলাতে যেটা ভাবছি একটু ভেবে নেব যে সেই বাংলাটা যে বলছি তাতে আমি কোনটাকে, কোন খবরটাকে, কোন বিষয়টাকে একটু জোর দিয়ে বলতে চাচ্ছি, একটু বিশেষ করে বলতে চাচ্ছি, সেই অনুযায়ী আমাদের অ্যাডভার্বের প্রয়োগ বা প্লেসমেন্টটা হবে। চলে যাই তার পরেরটাতে, প্লেস। থ্যাংক ইউ ফ্রেন্ডস। প্লেস, প্লেস, প্লেস সম্বন্ধে আমাদের বলতে গেলে তারপর আগে শব্দগুলোকে জেনে নিই। যেমন হিয়ার আছে, দেয়ার আছে, নিয়ার, বিহাইন্ড, হ্যাঁ, এগুলো যদি থাকে কোথায় বসবে? না আফটার দ্য ডাইরেক্ট অবজেক্ট। যদি একটা অবজেক্ট থাকে তাহলে ডাইরেক্ট অবজেক্টের পরে বসবে, অর আফটার দ্য ভার্ব। তার মানে মোর দ্যান ওয়ান হয়ে গেলে কি করব আমরা? আফটার দ্য ভার্ব, ভার্বের পরে বসাবো। এক্সাম্পলের দিকে চলে যাই। শি পেইন্টেড দ্যাট পিকচার হিয়ার। শি পেইন্টেড
সে পেইন্ট করেছে, এঁকেছে। কি এঁকেছে না দ্যাট পিকচার, তাহলে অবজেক্ট হচ্ছে দ্যাট পিকচার। এবার কি করলাম, হিয়ার প্লেস বোঝাচ্ছি, অতএব প্লেসটাকে বোঝাতে গিয়ে আমরা পিকচারের পরে এখানে হিয়ার বসালাম। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলে কি লেখা আছে, আই লুকড এভরিওয়্যার, আই লুকড এভরিওয়্যার। যদি অবজেক্ট একদমই না থাকে তাহলে আমরা কি করলাম, আমরা ভার্বের পরে পরেই বসিয়ে দিলাম, আই লুকড এভরিওয়্যার। তারপর দেখো নিয়মে কি বলা আছে, ইফ দেয়ার ইজ অলসো অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার। এই যে একটু আগে আমরা ম্যানার, যে আমাদের ব্যবহার কিভাবে কাজগুলো হচ্ছে, এরকম বিষয়কে বোঝাতে গিয়ে যদি কোনো অ্যাডভার্ব আমরা রেখে থাকি, ইফ দেয়ার ইজ অলসো অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে দ্য অ্যাডভার্ব অফ প্লেস কামস আফটার ইট, তাহলে দ্য অ্যাডভার্ব অফ প্লেস কামস আফটার ইট। এক্সাম্পলে কি চলে যাই, হি প্লেড ওয়েল দেয়ার। ক্লিয়ার? হি প্লেড, সে খেলেছিল। কেমন খেলেছিল না ভালো খেলেছিল, ফলে হি প্লেড ওয়েল হলো, ম্যানার হয়ে গেল। এরপর কোথায় খেলেছিল, আমাদের প্লেস হলো, তাহলে হি প্লেড ওয়েল দেয়ার। ফলে বন্ধুরা, তোমাদের বারবার করে যেটা বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরোটাকে শুনবে এবং শেয়ার করো। শেয়ার করলেই দেখবে আলোচনা হবে, এবং আলোচনা হলেই তোমাদের প্র্যাকটিসটা আরম্ভ হয়ে যাবে। আমরা চলে আসি তার পরের বিষয়ে, অ্যাডভার্বস অফ টাইম। অ্যাডভার্বস অফ টাইম, আগে কোন কোন শব্দগুলো অ্যাডভার্বস অফ টাইমকে বোঝায় সেটা একটু আমরা জেনে নিই একটুখানি। সবগুলো তো সম্ভব নয়, কিছু কিছু এক্সাম্পলস আমি এখানে রেখেছি। আফটারওয়ার্ডস, ইভেনচুয়ালি, লেটলি, রিসেন্টলি, নাও, সুন, দেন, টুডে, টুমরো, লেট, ইয়েট, স্টিল, ইমিডিয়েটলি, এক্সেট্রা। এইগুলো সবই আমাদের হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। এবার রুল বলে দেখো, পরপর আমি কতগুলো বিষয় লিখেছি। দেখা যাক রুল 1-এ কী বলছে না, নর্মালি প্লেসড অ্যাট দ্য ভেরি বিগিনিং। একটা বাক্যে একদম গোড়াতে বসতে পারে, অথবা অর অ্যাট দ্য ভেরি এন্ড অফ এ ক্লজ অর সেন্টেন্স। যদি কোনো ক্লজ থাকে বা বাক্যে একেবারে শেষে বসতে পারে, তার মানেটা কি, একদম প্রথমেও বসতে পারে বা একদম শেষেও বসতে পারে। এক্সাম্পল দেখো আমার রয়েছে, হি ইজ কামিং টুমরো, হি ইজ কামিং টুমরো। টাইমটাকে বোঝালাম, কবে আসছে সে না আগামীকাল, শেষে বসালাম। পরের এক্সাম্পলে কি দেখো রয়েছে, ইভেনচুয়ালি ইট স্টপড রেইনিং, ইভেনচুয়ালি ইট স্টপড রেইনিং। ইভেনচুয়ালি অ্যাডভার্বটা কোথায় বসালাম, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, ভেরি বিগিনিং, একদম গোড়াতে আমরা বসিয়ে দিলাম ইভেনচুয়ালি। হি কেম লেট, সে এসেছে দেরিতে। এবার এই সময় বোঝাবার জন্য আবার দেখো লেটটাকে আমরা শেষে বসালাম। 2 নম্বর নিয়মে চলে যায়। 2 নম্বর নিয়মে কি বলছে, ইয়েট শুড বি প্লেসড। ইয়েট যে শব্দটা, ইয়েট শুড বি প্লেসড অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। একটা বাক্যের শেষে বসাতে হবে, কেননা ইট মিনস, ইয়েট কি মানে না, ইট মিনস আপ টু দ্য টাইম অফ স্পিকিং। আমি সময়টাই বোঝাচ্ছি, কিন্তু কোন সময়টা বোঝাচ্ছি, অন্য কোনো সময় নয়। আমি যখন কথাটা বলছি সেই কথাটা বলাটা যে সময়টাকে নির্দেশ করছে, শুধুমাত্র সেই সময়টাকে বোঝাচ্ছি। যেমন এক্সাম্পলের মধ্যে কি রয়েছে দেখো, এক্সাম্পলে রয়েছে, হি লেফট হোম অ্যাট 6, সে 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। অ্যান্ড হ্যাজন্ট রিটার্ন ইয়েট, অ্যান্ড হ্যাজন্ট রিটার্ন ইয়েট, এবং এখনও পর্যন্ত ফেরেনি। হ্যাজ নট রিটার্ন ইয়েট, এখনও পর্যন্ত ফেরেনি। এই যে যখন কথাটা বলছি তখন পর্যন্ত, তাই তো। আর নট ইউ রেডি ইয়েট, তুমি কি এখনও তৈরি হওনি। মানে যখন কথাটাকে আমি বললাম, আমি প্রশ্ন করছি যে আর নট ইউ রেডি, তো আর নট ইউ রেডি ঠিক আছে, কিন্তু তুমি কি এখনও পর্যন্ত তৈরি হওনি, তাহলে ইয়েট, আর নট ইউ রেডি ইয়েট। ঠিক আছে, চলে যাচ্ছে 3 নম্বর নিয়মে। 3 নম্বরে দেখো রয়েছে কি, স্টিল, STILL। স্টিলটাকে কীভাবে ব্যবহার করছি, বলছে না, স্টিল ইজ ইউজুয়ালি প্লেসড বিফোর দ্য ভার্ব অ্যান্ড আফটার দ্য ভার্ব টু বি। টু বি ভার্ব কি
মনে পড়ছে আমাদের ক্লাস করেছিলাম, এই জন্যই বারবার করে বলছি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিটি এপিসোড তোমরা ভালো করে দেখতে পারো এবং শেয়ার করো, যাতে কিনা তোমাদের আলোচনাটাও চলতে থাকে। আলোচনা চললেই প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হলেই মুখস্থ লাগবে না, মুখস্থ করে হবেও না। তোমাদের প্র্যাকটিস থাকলেই তোমরা খুব সহজেই এগুলো পেরে যাবে। তখন আর মনে হবে না এই রে কখন ভার্বের পরে, কখন বাক্যের প্রথমে, কখন বাক্যের শেষে, তা কিন্তু কিছুতেই মনে হবে না। দেখা যাক কি বলা হচ্ছে না, বলা হচ্ছে যে স্টিল ইজ ইউজুয়ালি প্লেসড বিফোর দ্য ভার্ব। স্টিলটা কোথায় বসাবো? সাধারণত ভার্বের বিফোর মানে আগে, অ্যান্ড আফটার দ্য ভার্ব টু বি। ওই অ্যামিজ আর ওয়াজ নিশ্চয়ই মনে পড়ে গেছে তোমাদের। থ্যাংক ইউ আফটার দ্য ভার্ব টু বি। যদি বাক্যের মধ্যে টু বি ভার্ব বলে কিছু থাকে তাহলে তার পরে বসবে। যে শি স্টিল ডিসলাইকস হিম, শি স্টিল ডিসলাইকস হিম। ডিসলাইক অপছন্দ করা, তাই না? তো ভার্বের আগে দেখো স্টিল বসে গেছে। এবার স্টিলকে দিয়ে আমরা কি কাজটা করাই? স্টিল এমফাসাইজেস দ্যাট দ্য অ্যাকশন কন্টিনিউজ। এই যে স্টিল, যেমন আমাদের রিয়েটকে আমি কী বলেছিলাম, আপ টু দ্য টাইম অফ স্পিকিং, তেমনি স্টিল কী করে? এমফাসাইজ করে, গুরুত্ব দেয়, স্ট্রেস দেয় কি না, দ্য অ্যাকশন কন্টিনিউজ, যে কাজটা বলছি সে কাজটা চলছে। যেমন হি ইজ স্টিল ইন বেড, হি ইজ স্টিল ইন বেড, সে এখনও বিছানাতেই আছে। 4 নম্বর নিয়মে চলে যাই, সেখানে রয়েছে দেখো জাস্ট। জাস্ট used with perfect tenses and is placed after the auxiliary. Used with perfect tenses and is placed after the auxiliary. auxiliary পরে বসবে আর পারফেক্ট টেন্সের সঙ্গে সাধারণত ব্যবহার করা হবে। They have just left. They have just left. তারা they have left, তারা চলে গিয়েছে, কিন্তু just left মানে এই চলে গেল। Just expresses a recently completed action. জাস্ট কি মানে কি বোঝাচ্ছে না, জাস্ট এক্সপ্রেস করে একটা রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। যে ভাবটাকে নিয়ে আমাদের বাক্যটা তৈরি, আসল বাক্যটা তৈরি, সেই বাক্যটার মধ্যে ভাবটা যে কাজটাকে বোঝাচ্ছে সেটা যদি রিসেন্টলি জাস্ট শেষ হয়ে থাকে, এই মাত্রই শেষ হয়ে থাকে। দেখো বলতে গিয়ে আমিও জাস্টই বলে ফেললাম তো সেখানে আমরা জাস্টকে ব্যবহার করব। যে এক্সাম্পলে চলে যাই, হি হ্যাজ জাস্ট গন আউট, সে হি হ্যাজ জাস্ট গন আউট। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, মানে কত ঘন ঘন কাজটা হচ্ছে তা আমরা আগে জেনে নিই যে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বলতে কাদের বোঝাচ্ছি। যেমন অলওয়েজ, তাই তো, কন্টিনিউয়ালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, অফন, ওয়ান্স, টোয়াইস, পিরিয়ডিক্যালি, রিপিটেডলি, ইউজুয়ালি, এভার, নেভার, রেয়ারলি, সেলডাম, হার্ডলি, এভার, এগুলো সবই ইত্যাদি, এগুলো সবই আমাদের অ্যাডভার্বস হচ্ছে অফ ফ্রিকোয়েন্সি। আমরা চলে যাই পরপর বিষয়গুলোর দিকে। দে আর প্লেসড আফটার দ্য সিম্পল টেন্সেস অফ টু বি। টু বি যে ক্রিয়াপদটা আমরা রয়েছে, সেই টু বি কী হবে না, আফটার দ্য সিম্পল টেন্সেস অফ টু বি। এক্সাম্পলের দিকে চলে যাই, হি ইজ, এই টু বি আছে ইজ টু বি ভার্ব, হি ইজ অলওয়েজ ইন টাইম ফর মিলস। এই যে অলওয়েজকে ব্যবহার করলাম, কার পরে ব্যবহার করলাম না, ইজের পরে। হি ইজ অলওয়েজ ইন টাইম ফর মিলস। এরপরে চলে যাই 2 নম্বরে, দেখো কী লেখা রয়েছে, বাট বিফোর দ্য সিম্পল টেন্সেস অফ অল আদার ভার্বস। সিম্পল টেন্স যখন থাকছে, বি ভার্বের ক্ষেত্রে একটা একরকম নিয়ম, কিন্তু বাট বিফোর দ্য সিম্পল টেন্সেস অফ অল আদার ভার্বস। দেখা যাক আমাদের এক্সাম্পল কি বলছি, দে sometimes stay up all night. They sometimes stay up all night. তাহলে আমরা কি করলাম, স্টে আগে সামটাইমসকে ব্যবহার করলাম। 3 নম্বরে চলে যাই, উইথ টেন্সেস কনসিস্টিং অফ মোর দ্যান ওয়ান ভার্ব। উইথ টেন্সেস কনসিস্টিং অফ মোর দ্যান ওয়ান ভার্ব। মোর দ্যান ওয়ান ভার্ব, একের বেশি যদি ভাব থাকে। দেখা যাক কি রয়েছে না, দে আর প্লেসড আফটার দ্য ফার্স্ট অক্সিলারি। দে আর প্লেসড আফটার দ্য ফার্স্ট অক্সিলারি। যখন মোর দ্যান ওয়ান থাকবে কি করবো না, দে আর প্লেসড আফটার দ্য ফার্স্ট অক্সিলারি। অর উইথ ইন্টারোগেটিভ ভার্বস,
বা প্রশ্নবোধক ক্রিয়াপদ যা থাকবে আফটার অক্সিলারি, এবং ন্যাচারালি প্রশ্নবোধকগুলো কী হবে, সাবজেক্টের আগে বসবে। তো আমাদের এক্সাম্পলের দিকে চলে যাই। এক্সাম্পলে কী রয়েছে না, হ্যাভ ইউ এভার রাইডেন আ ক্যামেল? হ্যাভ ইউ এভার রাইডেন আ ক্যামেল? পরে এক্সাম্পল কী বলছে, ইউ হ্যাভ অফন বিন, ইউ হ্যাভ বিন, তো দেখো হ্যাভ আর বিনের মাঝখানে বসে গেল। ইউ হ্যাভ অফন বিন টোল্ড নট টু ডু দ্যাট, তোমাকে প্রায়শই বলা হয় যে তুমি এই কাজটি করো না। ইউ হ্যাভ অফন বিন টোল্ড নট টু ডু দ্যাট। এই যে আমাদের মোর দেন ওয়ান ভার্ব বলা হচ্ছে, তাই না, যে হ্যাভ বিন টোল্ড, নিশ্চয় ক্লিয়ার হচ্ছে যে হ্যাভ বিন টোল্ড, এই তিনটে মিলে এখানে পুরোপুরি বাক্যটা যেটা রয়েছে তার ক্রিয়াপদটাকে বোঝাচ্ছে, তাই না। তিনটে শব্দ হ্যাভ বিন টোল্ড, তাহলে মোর দেন ওয়ান ভার্ব। তখন আমরা কি করলাম, আমরা করলাম দে আর প্লেসড আফটার দ্য ফার্স্ট অক্সিলারি। নিয়মটা কি বলেছে তখন আমরা খেয়াল রাখবো। নিয়মটা বলছে যে উইথ টেন্সেস কনসিস্টিং অফ মোর দ্যান ওয়ান ভার্ব, তাহলে দে আর প্লেসড আফটার দ্য ফার্স্ট অক্সিলারি, দে আর প্লেসড আফটার দ্য ফার্স্ট অক্সিলারি। ফলে আমরা কি করলাম, এই যে হ্যাভ বিন টোল্ড, যে হ্যাভ বিন টোল্ড, এই হ্যাভ বিন টোল্ড তিনটে শব্দকে দিয়ে ভার্বটাকে আমরা বুঝিয়েছি, মানে কি ভার্বের টেন্সটাকেও আমরা বুঝিয়েছি। তাহলে আমরা কি করব, প্রথম অক্সিলারির পর আমরা অফনটাকে ব্যবহার করব। ফলে ইউ হ্যাভ, এই হ্যাভের পরেই আমরা অফনটাকে ব্যবহার করলাম। ইউ হ্যাভ অফন বিন টোল্ড নট টু ডু দ্যাট। চলে যাচ্ছি 4 নম্বরে। সেখানে 4 নম্বরে কি বলা হচ্ছে না, ইউজ টু অ্যান্ড হ্যাভ টু প্রেফার দ্য অ্যাডভার্ব ইন ফ্রন্ট অফ দেম। ইউজ টু অ্যান্ড হ্যাভ টু প্রেফার দ্য অ্যাডভার্ব ইন ফ্রন্ট অফ দেম। You hardly ever have to remind him. He always remembers. He always remembers. তাই তো, তাহলে কি দেখা যাচ্ছে, দেখো ইউ হার্ডলি এভার হ্যাভ টু রিমাইন্ড হিম, তাই না। হি অলওয়েজ রিমেম্বার্স, সে সবসময় মনেই রাখে। খুব কম সময় এমন হয় যে তোমাকে তাকে মনে করিয়ে দিতে হয়। ফলে এই যে জায়গাটা, ইউ হার্ডলি এভার হ্যাভ টু রিমাইন্ড হিম, তোমাকে মনে করিয়ে দিতে হবে, এটা খুব কমই ঘটে, কেননা হি অলওয়েজ রিমেম্বার্স। চলে যাচ্ছি তারপরে 5 নম্বরে, দেখো কি বলা হচ্ছে না, ওয়েন টু গিভ এমফাসিস টু এ কম্পাউন্ড ভার্ব, when to give emphasis to a compound verb, the auxiliary is stressed. The auxiliary is stressed. The adverb of frequency is usually placed before the auxiliary. যখন আমরা কি করি, স্ট্রেস দিই, তাই তো, মনে পড়ছে, ইউ কাম, ইউ প্লিজ কাম, সেখানে স্ট্রেস দেওয়ার জন্য দয়া করে বললাম, কিন্তু যদি আমরা স্ট্রেস দিতাম, মনে পড়ছে, ডু এর ব্যবহার, ক্লাস করেছি, মনে থাকা দরকার। আমাদের একটা এপিসোড পুরো তৈরি করেছিলাম ডু এর ব্যবহার নিয়ে, যাকে একটুখানি মনে করে নাও, না একবার দেখে নাও। বারবার তোমাকে তার জন্য বলি যে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যদি কেউ মিস করে যাবে না সাবস্ক্রাইব করলে আর শেয়ার করলে, তোমরা ক্রমশ আলোচনা করতে পারবে। তো দেখা যাক কি বলছে, আই নেভার ক্যান রিমেম্বার, আই নেভার ক্যান রিমেম্বার। তারপরে এক্সাম্পলে কি বলা হচ্ছে, শি হার্ডলি এভার হ্যাজ মেট হিম, হি হার্ডলি এভার হ্যাজ মেট হিম, সে তাকে মানে দেখা কখনো তার সঙ্গে আর হয়ই নি, বলে হার্ডলি এভার হ্যাজ মেট হিম। সিমিলারলি ওয়েন ডু ইজ অ্যাডেড, এই যে ডু, যেটাকে আমি এইমাত্র বললাম, প্লিজ কাম, কিন্তু দুটোকে ডু কাম, মানে এসোই এসো, মনে পড়েছে এবার, থ্যাংক ইউ, তখন ডু থাকবে, তখন আমরা কি বলবো, দেখা যাক এক্সাম্পলে চলে যাই। বলা হচ্ছে আই অলওয়েজ ডু অ্যারাইভ ইন টাইম, আই অলওয়েজ ডু অ্যারাইভ ইন টাইম। নিয়মটা কি বললো, সিমিলারলি ওয়েন ডু ইজ অ্যাডেড ফর এমফাসিস, যখন ডুটাকে আমরা এমফাসিস দেওয়ার জন্যে, জোর দেওয়ার জন্য ব্যবহার করি, তখনও আমাদের ঠিক সেরকমভাবেই বসবে আই অলওয়েজ ডু অ্যারাইভ ইন টাইম, ডু এর আগেই আমাদের অলওয়েজ বসেছে। ফলে বন্ধুরা বুঝতেই পারছো, এই যে আমাদের অ্যাডভার্বের যে প্যাটার্নসগুলো, সেই প্যাটার্নসগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং তাদের প্লেসমেন্ট নিয়ে আলোচনা করলাম।
দুটো একটা প্যাটার্নের আলোচনা বাকি থাকলো, ওটা পরে কোনো এক সময় করে নেব। আগে তোমরা এই বিষয়গুলোর মধ্যে সরবরাহ হও, অন্যান্য বিষয়গুলো আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে আলোচনা করব। যেমন প্রিপোজিশনের ক্ষেত্রে যেগুলো প্রিপোজিশন হয় সেগুলো অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন নিয়ে আলোচনা করার সময় অটোমেটিক্যালি ওগুলো আমাদের আলোচিত হয়ে যাবে। ফলে আলাদা করে তোমাদের আর সময় নষ্ট করলাম না। ওকে, হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বারবার করে বলছি, শেয়ার করা মানেই কিন্তু প্র্যাকটিস হওয়া। এবং প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার ঠিক সকাল 9টার সময় আমাদের ভিডিও আমরা আপলোড করে দিই, এবং প্রতি রবিবার যে 9টার সময় এপিসোডটা আসে তার মধ্য থেকে আমরা একটা স্পেশাল সানডে স্পেশাল নাম দিয়েছি এই কারণেই যে বিভিন্ন ভাষার যেমন নির্দিষ্ট কতগুলো ঢং থাকে, তেমনি বাংলা ভাষারও কতগুলো ঢং থাকবে। অতএব সেগুলোকে ইংরেজিতে করতে গেলে কীভাবে বলবো সেগুলোকে আমরা শিখব। বা মনে করো বলতে গিয়ে এর আগের রোববার যেটা আমরা করলাম, তো সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের 30টা বাক্য আমরা আলোচনা করেছিলাম যে কীরকমভাবে আমরা ভুল করে ফেলি, ছোটোখাটো ব্যাপারগুলো আমরা একটু ভুল করে ফেলি, বা হয়তো আমরা ভুল করি না, বাংলাতে ওভাবেই বলি, ইংরেজি করতে গেলে আমাদের সেটাকে বাংলা থেকে ইংরেজি সরাসরি করতে গেলে একটু গণ্ডগোল হয়ে যায়, কারণ ইংরেজির নিজস্ব কিছু ছক আছে, তাই তো? সেই ছকটা আমাদের একটু মনে রাখতে হবে। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ডু সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।